নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শুরু করব বাংলা বিষয়ের ব্যাকরণের একটি টপিক, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। কি ব্যাকরণ শুনে মন একটু ভারী হয়ে গেছে? না, ভারী হওয়ার কিচ্ছু নেই। আসলে কি বলতো, ব্যাকরণটা অনেকের ক্ষেত্রে হয় কি বুঝতে পারে না বলে মনে হয় যেন ব্যাকরণটা খুব কঠিন, এবং যাকে তোমরা বিশেষভাবে ভয় পাও, যে বিষয়গুলোকে ভয় পাও, যেমন ভৌত বিজ্ঞান কিংবা হয়তো গণিত কিংবা ইংরেজি কিংবা ব্যাকরণ, বাংলার ব্যাকরণ, এগুলো থেকে তোমরা কিন্তু শিখতে পারো না। ভয় নয়, ভয় কাটাতে হবে। আর যদি একজন সত্যি ভালো শিক্ষক তোমার পাশে থাকেন, তাহলে কোনো সাবজেক্টেরই ভয় কিসের? সেই সাবজেক্টেতে তোমার অনেক বেশি আগ্রহ জন্মাবে, ইন্টারেস্ট পাবে সেই সাবজেক্ট পড়ার জন্য, তাই না? এসো, আমি বিশেষ কিছু নয়, খুব সহজ সরল ভাবে ধ্বনি কাকে বলে এবং ধ্বনি পরিবর্তন এর নিয়মগুলো কি কি, এই প্রসঙ্গে কিন্তু আলোচনা করি। তাহলে প্রথমে বলি যে ধ্বনি কাকে বলে। দেখো, ধ্বনি শব্দের আক্ষরিক অর্থ কিন্তু শব্দ বা সাউন্ড। ধরো আমি এই বোর্ডে ঠুকা দিলাম, একটা শব্দ আসছে, এটাও কিন্তু ধ্বনি বলতে পারি। কিন্তু আমরা ব্যাকরণের দিক থেকে বা ধ্বনি তত্ত্ব যে আছে সেই দিক থেকে কিন্তু এটাকে আমরা ধ্বনি বলতে পারি না। তাহলে ধ্বনি কাকে বলি? না, দেখো, ধ্বনি সম্বন্ধে একটা ছোট্ট সংজ্ঞা যে দিয়েছি, সেই সংজ্ঞাটা ভালো করে লক্ষ্য করো, যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম প্রধান উপাদানই হলো ধ্বনি। একটু ঠিক করে বুঝে নাও বিষয়টা। মানুষের বাকযন্ত্রের, আমাদের যে স্বরতন্ত্র আছে, যে বাকযন্ত্র, বাঘ নয় কিন্তু, বাঘ ভাল্লুক নয়, বাকযন্ত্র যার দ্বারা আমরা কথা বলতে পারি, আমাদের এটাকে স্বরতন্ত্র বলা হয়। তাহলে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম প্রধান উপাদানই হলো ধ্বনি। মানে আমরা যে কথা বলছি বা শব্দগুলো আমাদের যে বেরোচ্ছে, তার যে ক্ষুদ্রতম একক, এটাই কিন্তু ধ্বনি। কিন্তু আমরা মুখ থেকেও যে সমস্ত উচ্চারণ বা যে সমস্ত আওয়াজগুলো করি বা শব্দগুলো করি, এগুলোকেও সবসময় কিন্তু ধ্বনি বলা যায় না। কেন? না, ধ্বনি হতে গেলে তার একটা কিন্তু অর্থ থাকতে হবে। এই ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেছে? এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা আমরা আগে একটু বুঝে নিই। স্বরধ্বনি কাকে বলছে? না, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাস বায়ু যখন মুখের ভেতর দিয়ে বা মুখের মধ্য দিয়ে যখন আমরা নির্গত করছি, তখন কোনো স্থানে কিন্তু এ বাধা পাচ্ছে না, এবং অন্য কোনো ধ্বনির সাহায্য বা বর্ণের সাহায্য ছাড়াই এ কিন্তু নিজে নিজেই উচ্চারিত হচ্ছে, তাকে বলবো আমরা স্বরধ্বনি। বোঝা গেছে? তার মানে আমাদের যখন এগুলো উচ্চারণ করছি, তখন অন্য কোনো ধ্বনির কিন্তু সাহায্য এখানে প্রয়োজন হচ্ছে না। যেমন ধরো অ, তুমি সারাদিন বলো অ, দেখো অন্য কিছু আসবে না। কিন্তু ক যদি উচ্চারণ করি, দেখো ক, ক, ক এর সাথে অ চলে আসে, চ আসছে না? তাহলে এই যে বিষয়টা, তাহলে আমরা স্বরধ্বনি বলছি তাকে যখন আমরা যে ধ্বনিগুলোকে উচ্চারণ করছি, উচ্চারণ কালে আমাদের ভেতর থেকে যে প্রাণবায়ু বাইরে বেরিয়ে আসছে, তখন কোনো স্থানে বাধা পাচ্ছে না, এবং এ অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই কিন্তু উচ্চারিত হতে পারছে। তাহলে অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ঔ, এই যে 12টা, এই 12টা মোট আমাদের কিন্তু আছে কি স্বরধ্বনি। মোট 12টা আছে। দেখো, অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ,
রি, লি, এ, ওই, ও, ও। আচ্ছা না? এই 12টা দেখো, 4 3 12, মোট 12টা। কিন্তু আমাদের লি এর যে উচ্চারণ, বাংলা বানান বিধিতে লি এর উচ্চারণ কিন্তু নেই বলে একে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আছে কতগুলো? একটা বাদ গেলে 11টা। মোট 11টি কিন্তু আমাদের স্বরধ্বনি আছে। ওই যে বাংলাতে আমরা পড়ছিলাম যখন ছোট্টবেলাতে, অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, তারপরে ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। এই ডিগবাজি খেতে 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 এমন জায়গাতে গেছে যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ এই লিকে আমাদের বাংলা বানানে ব্যবহারে নেই বলে একে বাদ দেওয়া হয়েছে। তাহলে মোট আমাদের 11টি আছে কি? স্বরধ্বনি। স্বরধ্বনির যে অংশটা, এই অংশটাকে আমরা আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে নিই। কেমন? তাহলে দেখো, এই স্বরধ্বনিগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, মৌলিক স্বরধ্বনি, 2, যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলছে, যৌগিক স্বরধ্বনি কাকে বলছে, একদম মনোযোগ সহকারে বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করো। ঠিক আছে? চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং গুলিয়ে যাচ্ছে মাথা, এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে। তাহলে আমরা এ পর্যন্ত যা আলোচনা করলাম যে ধ্বনির দুটো ভাগ হচ্ছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে সেটা বলা হলো। স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বোঝা গেছে? তাহলে মৌলিক কাকে বলছে? যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাকেই মৌলিক স্বরধ্বনি বলা হচ্ছে। অর্থাৎ এই স্বরধ্বনি যে 11টা স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনিগুলোকে যখন আমরা লিখছি, লেখার পরে বিশ্লেষণ করার চেষ্টা করছি, তখন কিন্তু এই বিশ্লেষণ করা যাচ্ছে না। যেমন ধরো, আমরা যদি অ লিখি, তাহলে এই অ কে কিন্তু আর বিশ্লেষণ করা যাবে না। এই রকম আমাদের কতগুলো আছে? অ, আ, হর্ষ ই, হর্ষ উ এবং এ। এইগুলো যখন উচ্চারণ করা হচ্ছে তখন, বা এগুলোকে যখন বিশ্লেষণ করার চেষ্টা করছি, এগুলো বিশ্লেষণ করা যাচ্ছে না। কিন্তু যৌগিক স্বরধ্বনি দেখো কাকে বলছে একটু জেনে নি। যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি যুক্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে দুটো স্বরধ্বনি কিন্তু আমরা এগুলো বিশ্লেষণ করলে কিন্তু দুটো স্বরধ্বনি পাবো। যেমন ওই, দেখো ও যুক্ত ই, হর্ষ ই, এই দুটো যুক্ত হয়ে উচ্চারণটা এসছে ওই, ও ই, ওই। ও, ও যুক্ত হর্ষ উ। বোঝা গেছে? পরিষ্কার হয়েছে বিষয়টা? তাহলে আমরা যুক্ত স্বরধ্বনি তাকেই বলবো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় বা যে স্বরধ্বনির মধ্যে দুটো স্বরধ্বনি থাকে, যুক্ত অবস্থায় থাকে, তাকে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি। সাধারণত আমাদের স্বরবর্ণের মধ্যে ওই এবং ও, এই দুটোকে ধরা হয়। এরকম আরো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু মূলত এই দুটোকে কিন্তু ধরা হয়। তাহলে এই গেল আমাদের স্বরধ্বনির দুটো ভাগ, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। এরপরে যে অংশটাতে আমরা আসব সেটা হচ্ছে যে উচ্চারণের তারতম্য অনুযায়ী একে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে হর্ষস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। দেখো কথার মধ্যে কিন্তু আছে হর্ষ মানে কম,
আর দীর্ঘ মানেই কিন্তু বেশি। তাহলে হর্ষস্বর এবং দীর্ঘস্বর কাকে বলছে হর্ষস্বর? না, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাকে আমরা বলছি হর্ষস্বর। কোনগুলো হর্ষস্বর? কোনগুলো উচ্চারণ করতে সময় কম লাগে? যেমন অ, হর্ষ ই, ই, উ, হর্ষ উ, রি, এই চারটে আমাদের সাধারণত সময় কিন্তু কম লাগে বলে একে বলা হচ্ছে হর্ষস্বর। হয়েছে? এরপরে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কাকে বলছে? মানে অধিক বা বেশি। তাহলে তাহলে যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বেশি সময়ের প্রয়োজন হয় বা বেশি সময় লাগে তাকে বলা হচ্ছে কি না, তাকে বলা হচ্ছে দীর্ঘস্বর। তাহলে এইগুলো কোনগুলো? না, আ, অ, হর্ষই, হর্ষ, রি, এগুলো বাদ দিয়ে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও, এইগুলো হচ্ছে দীর্ঘস্বর। এবং এ তো গেল হর্ষস্বর এবং দীর্ঘস্বর। এটা উচ্চারণের তারতম্য, অর্থাৎ উচ্চারণের একটা সময়, এই সময়ের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আসে আরেকটা ভাগ, আমাদের যে জিহ্বা, এই জিহ্বাটার সঞ্চালনের যে অনুযায়ী, অর্থাৎ দেখবে আমরা যখনই স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যাই উচ্চারণ করছি না কেন, আমাদের জিভ, এগুলো আমরা আসবো ব্যঞ্জনধ্বনি যখন আলোচনা করব সেই বিষয়টাতে আসবো, কিন্তু তবুও আমাদের এই জিহ্বার বিভিন্ন ভাবে কিন্তু সঞ্চালন হচ্ছে। ফলে এই সঞ্চালনের অনুযায়ী একে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। কখনো উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে নামছে, কখনো মাঝখানে থাকছে, কখনো উঁচু এবং নিচু মধ্যবর্তী সেই স্থানে থাকছে। তাহলে এগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে? ব্যাপারটা বুঝতে পারছো? যে আমাদের যে জিহ্বা রয়েছে, আমরা যখন এই স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করছি, সে উচ্চারণ কালে আমাদের জিহ্বার যে অবস্থানটা, অর্থাৎ কখনো উপরের দিকে, কখনো নিচে, কখনো মধ্যে, এই যে বিষয়গুলো, এই অনুযায়ী কিন্তু একে কয়েকটা উচ্চারণের দিক থেকে ভাগ করা হয়েছে। কি কি? না, একটা হচ্ছে ঊর্ধ্বস্বর, বুঝা গেছে? একটা ঊর্ধ্বস্বর, যেমন ই, হর্ষ ই, ই, দীর্ঘ ই, দীর্ঘ উ, ও, এই যে এগুলো যখন উচ্চারণ করছি তখন এগুলো কিন্তু অবস্থান কালটা থাকছে ঊর্ধ্বে, এটা ঊর্ধ্বস্বর। এবং নিম্নস্বর, যেমন ধরো আ, আ, এটা নিম্ন। এবং নিম্ন এবং মধ্যের দুটোর মধ্যে নিম্ন ও মধ্য, অ, এ, এগুলো হচ্ছে নিম্ন এবং মধ্য। তেমনি উচ্চ এবং মধ্য, এ, ও, এগুলো হচ্ছে কিন্তু উচ্চ এবং মধ্য। এবং সম্মুখ স্বরধ্বনি যেগুলো বলছে ই, এ, এ, আবার পশ্চাৎও এরকম কিছুটা আছে, যেমন আ। তো এইগুলো হচ্ছে কি জিহ্বার সঞ্চালন অনুযায়ী বিভিন্ন ভাগ। এরকম আরো আছে ঠোঁটের যে আকৃতি, আমরা যখন এই যে উচ্চারণ করছি তখন দেখো ঠোঁটের একটা কিন্তু আকৃতি বা একটা শেপ কিন্তু তৈরি হচ্ছে। এগুলো সাধারণত আমরা লক্ষ্য করি না, এগুলো যখন লক্ষ্য করব তখন বুঝতে পারবো যে হ্যাঁ, অনেকগুলো ক্রিয়াকাণ্ড কিন্তু আমাদের উচ্চারণ কালে ঘটছে। যেমন ঠোঁট কখনো কুঞ্চিত হয়, যেমন আমরা বলছি দেখো অ, ও, রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, কুঞ্চিত হয়ে যাচ্ছে। আবার দেখো কোন সময় প্রসারিত হয়ে যাচ্ছে, হর্ষইটাকে ই, এ, প্রসারিত হচ্ছে। তাহলে এইভাবেও কিন্তু সংকুচিত বা এই কুঞ্চিত এবং প্রসারিত, এইভাবে কিন্তু স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে। বোঝা গেছে? তাহলে আমাদের স্বরধ্বনির যে বিষয়টা, সেই বিষয়টা আজ এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ধ্বনিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। এবং এই মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি ছাড়াও
আমাদের উচ্চারণে তারতম্য অনুযায়ী কিন্তু হর্ষস্বর এবং দীর্ঘস্বর, শুধু তাই না, জিহ্বার অবস্থান বা সঞ্চালন অনুযায়ী আরো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ঠোঁটের আকৃতি অনুযায়ী কুঞ্চিত এবং প্রসারিত, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের স্বরধ্বনি সম্পর্কে যে ধারণা, সেই ধারণা কিন্তু হয়েছে। আশা রাখছি সবার ভালো লাগছে ভিডিওটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং যারা আজকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার কিন্তু অবশ্যই করছো।